প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমার পরিবারের সদস্যদের কেউ কেউ সাজেস্ট করছিলেন যে আমি যাতে কালো টি শার্টটি পাল্টে লাল রঙের একটি পাঞ্জাবি বা জামা পরে নিই। তো সেই সুযোগও আমার ছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি কালো টি শার্ট পরেই ভিডিও রেকর্ড করবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি এইটি পরেই ছিলাম। আমি বিশেষ কোনো প্রস্তুতির আমার প্রয়োজন হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না। তা আমি রাজি হইনি। আমি কালো টি শার্ট পরেই এই ভিডিও করতে চাচ্ছি। আর আজ আমরা উদযাপন করছি ৫৫তম বিজয় দিবস। পুরো দেশে নানা আয়োজনে এই দিবসটি উদযাপিত হচ্ছে। তো তাহলে আমি কেন কালো টি শার্ট পরে এমন দিনে আপনাদের শুভেচ্ছা জানাবো কিংবা বক্তব্য রাখবো? তো এটি আমার ব্যক্তিগত অভিমত। তো সেটি হলো, আমি রঙকে আসলে বিশেষ প্রাধান্য দিই না। যদিও অনেকের ধারণা আছে কালো শোকের প্রতীক, লাল সৌর্যবীর্যের প্রতীক, তো হতে পারে। বাট কালো টি শার্ট পরলে বিজয় দিবসকে শ্রদ্ধা করা যাবে না বা দেশপ্রেম থাকতে পারবে না কারোর মধ্যে। আর অ্যাপ্রোপ্রিয়েটলি লাল, সবুজ বা শুধু লাল এরকম পোশাক পরলে খুব দেশপ্রেম বোঝা যাবে, বিষয়টি এরকম না আমার কাছে অন্তত। যদি হতো তাহলে আওয়ামীদের চাইতে বড় দেশপ্রেমিক আর কেউ ছিল না, কেউ হতে পারে না। কারণ দেখেছি পাজামা পাঞ্জাবির মহোৎসব, তাদের লাখ লাখ টাকা দামের পাঞ্জাবি পরতেন তারা, পাজামা পরতেন সঙ্গে ম্যাচ করে, কাঁধে শল থাকতো, ভারতীয় শল। তো তাদের চাইতে বড় দেশপ্রেমিক তো কেউ হতো না তাহলে। কিন্তু আমরা কি দেখেছি গত ১৫-১৬ বছরে কিংবা তারও আগে? তাদের মধ্যে দেখেছি শুধুই দুর্বৃত্তপনা, তাদের মধ্যে দেখেছি উদগ্র লোভ, লালসা, অন্যায় করবার আকাঙ্ক্ষা, প্রবণতা। তো সেই জন্যই বলছিলাম যে পোশাক ম্যাটার করে না। বহুদিন আগের কথা, 1/11-এর সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। তো 1/11 পরবর্তী সময়ে মার্কিনীদের মধ্যে আলট্রা ন্যাশনালিজম জাগ্রত হলো, যেটিকে আমরা অতি জাতীয়তাবাদ বলতে পারি বা উগ্র জাতীয়তাবাদ। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাসের বিভিন্ন ক্ষণে, বিভিন্ন সন্ধিক্ষণে এরকম হয়। আলট্রা ন্যাশনালিজম মাথাচাড়া দিয়ে ওঠে, যেটি অনেক সময় নেতিবাচক হয়ে থাকে। তো সেই আলট্রা ন্যাশনালিজম চলছিল যুক্তরাষ্ট্র জুড়ে তখন। তো মিলিয়নস অফ ইউএস ফ্ল্যাগস তখন তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রে, বিক্রি হয়েছিল। সব মানুষের হাতে, পকেটে, জামায়, ক্লিপে, সব জায়গায় মার্কিন ফ্ল্যাগ ছিল। তারা প্রকাশ করছিলেন মার্কিনীরা যে তারা তাদের দেশকে ভালোবাসেন, তারা সংহতি রক্ষা করছেন, ঐক্যবদ্ধ তারা। তো সেইভাবে তারা তাদের ফ্ল্যাগ ব্যবহার করছিলেন। সো ইন্টারেস্টিংলি আমি লক্ষ্য করলাম ফুটবলে, যেটি আমরা পা দিয়ে খেলি, সেখানে মার্কিন ফ্ল্যাগ। লক্ষ্য করলাম স্যান্ডলে মার্কিন ফ্ল্যাগ, যেটি আমরা বাসায় পরি, চপ্পল। আমি কিনেও আনলাম নিজে চপ্পল, খুব সুন্দর লাগলো, মার্কিন ফ্ল্যাগ খুব ভালো মানিয়েছে চপ্পলে। তো বাসায় এনে আমি নিজেই পড়তাম। আবার বল কিনে আমরা বিচে সেই বল খেলেছি। তো এখন এইটি কি মিন করে যে মার্কিনীরা সবাই দেশদ্রোহী, তাদের কোনো দেশপ্রেম নেই? কিন্তু আসলে যা দেখলাম আমার বাস্তবতা, আমি সেখানে দশকেরও বেশি সময় ছিলাম, হাজার হাজার মার্কিনীর সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছিল। তাদের দেশপ্রেম প্রশ্নাতীত। দীর্ঘ সময় আমি একটিও মার্কিনী পাইনি, একজনও আমি আমেরিকান পাইনি। অনেকেই আমেরিকান যারা ভারত থেকে গিয়েছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন, সো তারা বাই সিটিজেনশিপ, তারা আমেরিকান। বাট সেখানকার বাই বার্থ যারা আমেরিকান এবং বিশেষভাবে শ্বেতাঙ্গ, তাদের মধ্যে একজনকেও পাইনি দীর্ঘ সময় আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে কোনো কারণে। একজনকেও পাইনি যে আমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটি ভঙ্গ করেছিল। একজনকেও পাইনি যার কাছে রাখা আমার কোনো আমানত, কোনো টাকা পয়সা, গোপন কথা, যে কোনো কিছু, আমার প্রাইভেসি, সেটি লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ তারা মিথ্যে বলেন না, তারা আমানত খেয়ানত করেন না, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথা বলছি, আমি ডিপ স্টেটের কথা বলছি না, যুক্তরাষ্ট্রের সরকারের কথা বলছি না, তাদের পররাষ্ট্রনীতির কথা বলছি না। সেই বিষয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। আই হ্যাভ স্ট্রং ইস্যুস। লোকের কথা বলছি, নাগরিকদের কথা বলছি। তাহলে জাতীয় পতাকা পদদলিত করে, স্যান্ডল পায়ে দিয়ে, পায়ের নিচে দুমড়ে মুচড়ে ফুটবল খেলে জাতীয় পতাকা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায়। আবার জাতীয় পতাকা মাথায় বাঁধলেও আমরা দেখছি ইদানিং অনেকেই মাথায় জাতীয় পতাকা বাঁধছেন, দেশপ্রেমিক হওয়া যায় না আসলে। তো যাক, মূল আলোচনায় আসি। দেশব্যাপী উদযাপিত হচ্ছে ৫৫তম বিজয় দিবস। এই বিজয় দিবসের তাৎপর্য, লক্ষ্য, উদ্দেশ্য এইসব বর্ণনা করা আমার এই এপিসোডের উদ্দেশ্য না আসলে।
আমি আজ ব্যাখ্যা করব বিজয় দিবস আমার কাছে কি মিন করে আসলে, অথবা আদৌ কিছু মিন করে কিনা। তো এইটি হতে যাচ্ছে একটি, আমি সামনে যে কথাগুলো বলবো কয়েক মিনিটে আগামী, এইটি হতে যাচ্ছে মেক অর ব্রেক একটি ডিল। আমার এই বক্তব্য শুনে কেউ কেউ আমাকে আনসাবস্ক্রাইব করবেন আজ আমি জানি, আবার কেউ কেউ নতুন করে সাবস্ক্রাইব করবেন, কেউ কেউ মনে কষ্ট পাবেন, কেউ কেউ উৎফুল্ল হবেন, এবং কেউ কেউ নতুন চিন্তার খোরাক পাবেন। আমি বিশ্বাস করি সে কথা আন্তরিকভাবে এবং কনফিডেন্টলি বলছি। কারো কারো চিন্তার জগতে নাড়া পড়বে, মস্তিষ্কে গুঁতো লাগবে, লাগতেই পারে। অন্য অনেকের কন্টেন্টে আমার মস্তিষ্কে গুঁতো লাগে, খারাপ না, মস্তিষ্কে গুঁতো লাগা মাঝে মধ্যে ভালো। তো শুরু করছি তাহলে কি বলতে চাচ্ছি, আমার কাছে বিজয় দিবস আসলে কি মিন করে। তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখছি দুটো পার্টি হয়ে গেছে এখানে। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে এখন অনেকেই আছেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো নিয়ে অনেকে অসম্ভব রকমের মাতামাতি এখনও করছেন। আবার আরেকটি পক্ষকে দেখছি তারা জুলাই যোদ্ধা, কিন্তু তারা মুক্তিযুদ্ধকে স্বীকারই করতে চান না। মুক্তিযুদ্ধ নামে কিছু যে একসময় এই দেশে হয়েছিল তারা সেটি মানতে রাজি হন না, বা আগে মানলেও এখন আর মানতে চান না। আরেকটি পক্ষ আছে, তারা আবার মাঝখানে আছে, তারা মানবেন কি মানবেন না। তারা বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে কোন চোখে দেখবেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে কথা বলবেন, নাকি কোনো কথাই বলবেন না, এই দুটা নাই আছেন অনেকেই আসলে। সেই জন্য বলছিলাম যে অনেকের মস্তিষ্কে গুঁতো লাগবে, এবং এটি একটি পয়েন্ট অফ ভিউ ইস্যু। কারো কারো পয়েন্ট অফ ভিউ নতুনভাবে রিশেপড হবে, রিডিফাইন্ড হতে পারে। আমার এই ক্ষুদ্র মানুষের ছোট্ট চ্যানেল থেকে, এই আলোচনা থেকে আমি বলতে পারি সেটি। তো সামনে এগোবো। তো এখন আমাদের ৭১-এ যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেইটি পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের কিছু আনসেটলড ইস্যুস ছিল, যেটি আমরা সেটেল করতে পারিনি। আমরা বাংলা ভাষাভাষীরা দীর্ঘ সময় চেষ্টা করেছি, বছরের পর বছর, 2 দশকেরও বেশি সময় ধরে সেই ইস্যুসগুলো সেটেল করতে পারিনি, কারণ পাকিস্তানিরা আন্তরিক ছিলেন না। আমরা সেগুলো সেটেল করতে পারি সাম্য, সমমর্যাদা, ইনসাফের ভিত্তিতে পাকিস্তানের দুটো উইং, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা পরিচালিত হবে, এটি ছিল না। অনেক ক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। অনেকে এই কথা মানতে চাইবেন না, এটি ঠিক না, এই আলোচনা ভেরি মাচ আনফেয়ার। অনেকেই বলার চেষ্টা করছেন কোনো বৈষম্যই হয়নি, এটি বাজে কথা। অনেকে বলবার চেষ্টা করছেন পাকিস্তান আর আমাদের ভাই, ৭১ সনের মুক্তিযুদ্ধ হয়েছিল ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, তাই এটি কোনো ব্যাপার না, এটি বিশাল ব্যাপার। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ অনেক সময় বিশাল ব্যাপার হতে পারে, কারণ আমাদের বাংলাদেশের পরিবারগুলোর দিকে যদি তাকাই, অনেক পরিবারে ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বনে, বনে বনে যুদ্ধ হচ্ছে। কেন হচ্ছে? সেখানে ইস্যুস থাকছে সাম্য, ন্যায় বিচার, ইনসাফ। যখন পরিবারের সদস্যরা, সিবলিংসরা, ভাই বোনেরা একে অপরের কাছ থেকে অধিকার বঞ্চিত হন, ডিসক্রিমিনেটেড হন, তখন তাদের বিরুদ্ধে তারা বিচার করেন, দরবার বসান, কোর্টে যান। হাজার হাজার লক্ষ কোটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। তখন কিন্তু আমরা ছেড়ে দেই না, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, দরকার নেই আদালত পর্যন্ত যাওয়ার, যেতে হয় মাঝে মধ্যে, প্রয়োজন হয়। খুনোখুনিও হচ্ছে, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বনে, বনে বনে খুনোখুনি হচ্ছে। তাহলে যদি পরিবারে এটি ঘটতে পারে, তাহলে অন্য ভাষাভাষী মানুষ, পাকিস্তানিরা, পাঞ্জাবিরা, একটি বিষয় শুধু কমন ছিল, কি? ধর্ম। আর কিছুই কমন ছিল না। ভাষা কমন ছিল না, সংস্কৃতি কমন ছিল না, ভৌগোলিক দূরত্ব ছিল ভয়াবহ রকমের বেশি। সব কিছু মিলিয়ে অনেক কিছুই আমাদের মিলেনি, মিলবার কারণ ছিল না। আর সর্বোপরি কাজ করেছে ডিসক্রিমিনেশন। তো সেই ডিসক্রিমিনেশন আমরা কিছুটা সময় পর্যন্ত নিয়েছি, একটা সময় মানতে রাজি হইনি। তো নানান দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন 1971 সন পর্যন্ত গড়ালো বিষয়টি, স্কোর সেটেল করবার বিষয়টি যখন 1971 সন পর্যন্ত গড়ালো, তখন 25শে মার্চ কালো রাতে যখন আমাদের নিরস্ত্র, নিরীহ, ঘুমন্ত বাঙালির উপর ট্যাঙ্ক, কামান, মেশিন গান, সমস্ত আধুনিক মারণাস্ত্র নিয়ে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি হায়না বাহিনী, তখনও কি সেটি ভাই ভাই যুদ্ধ ছিল? প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, 25 মার্চের আগ পর্যন্ত অনেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। পাকিস্তান ভেঙে যাক অনেকে মনে প্রাণে চাননি, আমি তাদের দোষ দেই না। আই ডোন্ট ব্লেম দেম এট অল, এবং কারো উচিত না তাদেরকে দোষ দেওয়ার। একটি দেশ, নিজের দেশ, অনেকে এরকম ভাবতে পারেন, আমার দেশ, নিজেরা ইস্যু সেটেল করবো, সময় লাগলে লাগবে, নানা মাধ্যমে যাব, হতে পারে এরকম। কিন্তু যখন 25শে মার্চ কালো রাত্রি হাজির হয়ে গেল, যখন নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির উপর তারা হামলে পড়ল, যখন আমাদের হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করল, 2 লক্ষ মা বোনকে তারা সম্ভ্রম লুটল, মা বোনের,
যখন এই বিষয়গুলো ঘটলো আমাদের সঙ্গে, পুরো ঘটনাটি ঘটেছিল পুরো 9 মাসে, 25শে মার্চ রাতেই সেটি সব ঘটেছিল এরকম না। তো তখনও কি ছিল সেটি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ? তখনও কি ছিল আমরা এমিকেবলি এই আনসেটল ইস্যুগুলো সেটেল করব? প্রিয় দর্শক, ছিল না সেরকম বিষয়টি। 25শে মার্চের পর, এই গণহত্যার পর যারা পাকিস্তানিদের পক্ষে দাঁড়িয়েছেন তারা ভুল করেছিলেন এবং তারা মানবাধিকার লঙ্ঘন করেছিলেন, আমি বলবো মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। তো যেই জন্যে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা ওঠে। তখন কিন্তু শুধু জামাত ইসলামী ছিল না একমাত্র ইসলামী দল, অন্য আরও অনেক দল ছিল, মুসলিম লীগ ছিল, নেজামে ইসলাম ছিল, আরও অনেক দল ছিল বিভিন্ন নামে। তারা সবাই কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কম বেশি। জামাত ইসলামের বিষয়টি বড় হয়ে দাঁড়াচ্ছে সবসময়। কেন দাঁড়াচ্ছে? বাকি দলগুলো অলমোস্ট মরে গেছে। মুসলিম লীগ বলি, নেজাম ইসলাম পার্টি বলি, দে অলমোস্ট ডু নট এক্সিস্ট। তাদের নাম আছে, সাইনবোর্ড আছে, হয়তো অফিসও আছে কোথাও। তারা কি আসলে আছেন? একটি দলই এখন আছে যার অস্তিত্ব আছে, সংগঠন আছে, স্ট্রাকচার আছে সারা বাংলাদেশে, এবং শুধু নেই, শক্তভাবে আছে, সেইটি বাংলাদেশ জামাত ইসলামী। তাই জামাত ইসলামকে নিয়ে অনেক বেশি কথা হয়। জামাত ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা ইত্যাদি অভিযোগগুলো খুব জোরালোভাবে আসে। বাকিদের বিষয় কিন্তু আসে না। বাকিরাও কানে ভদ্রে সভা করছেন, অনুষ্ঠান করছেন, বক্তব্য বিবৃতি দিচ্ছেন, কিন্তু তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না। যারা জামায়াতের বিরুদ্ধে এখন খুব স্ট্রং ভূমিকা পালন করছে, তারা কেউ মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলছে না, নেজাম ইসলামের বিরুদ্ধে কথা বলছে না। তাদেরও নেতাকর্মীরা কেউ কেউ এখনও বেঁচে আছেন যারা একইভাবে জামায়াতের কিছু লোকের মতো যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত। তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না, কারণ তারা ম্যাটার করে না। কিন্তু জামায়াত ম্যাটার করে বর্তমান প্রেক্ষাপটে। যদিও হাসিনা এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল জামায়াতকে শেষ করে দিবে, পারেনি। জামায়াত বুদ্ধিভিত্তিকভাবে অনেক এগিয়ে ছিল আওয়ামী লীগ থেকে এবং অন্যান্য অনেক দলের থেকে, সেই জন্য তারা অনেক স্ট্রাকচার, তারা এখনও টিকে আছে। তো এখন তাদের গুণগান গাওয়া এই কথা আমি সেজন্য বলছি না। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং হাসিনা তাদের বিচার করবার চেষ্টা করেছিলেন বৃদ্ধ নেতৃবৃন্দের জামায়াতের, এবং কাউকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, যদিও সেই বিচার ন্যায়সঙ্গত ছিল না, তারা জাস্টিস পাননি। পৃথিবীর নিকৃষ্টতম অপরাধীও কিন্তু জাস্টিস পেতে পারেন, পেতে হবে। আদালতে ন্যায় বিচার পাবার অধিকার একজন অপরাধীরও আছে, যেমনি আছে বাদীর তেমনি আছে বিবাদীর। কিন্তু তাদের ক্ষেত্রে সেটি ঘটেনি, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হাসিনার ক্যাঙ্গারু কোর্টে। যদিও তাদের কারো কারো বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিকভাবে বিচার হলে তাদের বিচার হতো, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যেত, কিন্তু তারা সঠিক বিচার পাননি। আচ্ছা, এখন জামায়াতকে নিয়ে যারা নতুন বয়ান তৈরি করবার চেষ্টা করছেন, জামায়াতকে একসময় স্ট্র্যাটেজিক পার্টনার, বছরের পর বছর, দশকের পর দশক যাদের সঙ্গে তারা রাজনীতি করেছেন, সেই বিএনপি জামায়াতকে ছোট করবার জন্য, জামায়াতকে যুদ্ধাপরাধী প্রমাণ করবার জন্য, জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দল সেটি প্রমাণ করবার জন্যে উঠে পড়ে লেগেছে বিএনপি। তাদের সমস্ত কর্মকাণ্ড, বক্তব্য, বিবৃতি, কথাবার্তা, কর্মতৎপরতা সব কিছু থেকে এই বিষয়টি সুস্পষ্ট। সাপে নেউলে সম্পর্ক হয়েছে জামায়াতের সঙ্গে। আচ্ছা, এই দলের সঙ্গে রাজনীতি করতে তাদের দ্বিধা হয়নি, লজ্জা হয়নি, তখন মনে হয়নি যে এটি মানবতা বিরোধী দল, মানবাধিকার লঙ্ঘনকারী দলের সঙ্গে আমরা রাজনীতি করছি, এই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তখন তাদের মনে হয়নি। এমনকি জামায়াতের লোককে মন্ত্রী বানাতেও তাদের বাধেনি। এখন তারা ভোটের রাজনীতিতে অনেক কথা বলছেন। আচ্ছা, তো জামায়াতের মধ্যে এখন নানা ভাগ আছে। একটি ভাগ কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন। অনেকের সঙ্গে আমার কথা হয়, বিশেষভাবে তরুণ নেতৃবৃন্দ, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, মুক্তিযোদ্ধাদের অবদানের কথা বলেন, তারাও জামায়াত করছেন। আর আরেকটি পক্ষ এখনও কট্টর এবং অনড় অবস্থানে আছেন, তারা আনকন্ডিশনাল অ্যাপোলজি এখনও দিচ্ছেন না। যদিও জামায়াতের বিরুদ্ধে আজকাল অনেক কথা হচ্ছে ভিতরে ভিতরে যে তারা আনকন্ডিশনাল অ্যাপোলজি দেবেন কখনো, আমরা ইতিমধ্যে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। তারা কন্ডিশনালি কিছু অ্যাপোলজি ইদানিং দিচ্ছেন যে আমাদের ভুল ছিল, এই ভুলটি আনকন্ডিশনালি তাদের স্বীকার করতে হবে। এই দেশে রাজনীতিতে সুবিধা করতে হলে, সব পক্ষকে নিয়ে রাজনীতি করতে হলে, ইনক্লুসিভ রাজনীতি যদি জামায়াত করতে চায়, তাহলে জামায়াতকে আনকন্ডিশনালি, কোনো রকম কন্ডিশন থাকবে না, তাদের বলতে হবে, তাদের বোঝাতে হবে, তাদের জানান দিতে হবে পুরো জাতিকে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা আমাদের ভুল ছিল, আর কোনো কথা নেই, নো ইফ নো বাট, আমাদের ভুল ছিল সেটি, এই কথা তাদের বলতে হবে। না হলে যেই তকমা তাদের বিরুদ্ধে লেগেছে যুদ্ধাপরাধের, মানবতা বিরোধী অপরাধের, সেটি কিন্তু কখনই যাবে না, যাবার নয়। তো এটি জামায়াতের ভিতরের চিন্তা, তাদের রাজনীতি, তারা দেখবেন তারা কীভাবে সেটেল করবেন বিষয়টি। তো এখন আবার ফিরে আসি বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস, এই বিষয়গুলো আসলে কি আমার কাছে কিছু মিন করে কেটে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, যেটি বলছিলাম, 25 মার্চ কালো রাত্রিতে
যখন তারা ঝাঁপিয়ে পড়লেন আমাদের উপর, তখন দলমত নির্বিশেষে বাংলাদেশে লাখো কোটি মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যার কাছে যা আছে তা নিয়ে, সমস্ত শক্তি নিয়ে, মাঠের কৃষক থেকে শুরু করে কিষানি, কৃষকের বউ, সরকারি অফিসার, আমলা, অধ্যাপক, শিক্ষক, উকিল, মুক্তার, ডাক্তার, কেউ বাকি ছিলেন না। সব লোক শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এবং দীর্ঘ 9 মাসের যুদ্ধে রক্তস্নাত সেই 9 মাস পর আমরা অবশেষে আমাদের সে কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছিলাম, অ্যাটলিস্ট বাই ডেফিনিশন। এখানে আমি একটি শর্ত রাখব, মুক্তি আমরা পেয়েছিলাম বাই ডেফিনিশন, যে পাকিস্তান থেকে ভেঙে গিয়ে আমরা আরেকটি নতুন রাষ্ট্র হয়েছি, এখন আমরা আমাদের শাসন করব, নিজেরা নিজেদের শাসন করব। তো সেখানে ভারত জড়িয়ে পড়েছিল আমাদের সঙ্গে। মুক্তিযুদ্ধের একটি পর্যায়ে ভারত জড়িয়ে পড়েছিল। ভারত আমাদের প্রায় কোটির মতো লোককে আশ্রয় দিয়েছিল আমাদের সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে, বিশেষভাবে পশ্চিমবাংলায়। তো এখন কথা হলো, ভারত এত সাহায্য করলো আমাদের মুক্তিযুদ্ধে, তাহলে ভারতের বিরুদ্ধে একটি পক্ষ বাংলাদেশে এতটা উচ্চকণ্ঠ কেন? ভারত বিরোধিতা এত প্রকট কেন এই দেশে? তো যেটি বলছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এক একজনের এক এক এজেন্ডা ছিল। কেউ নিজেকে অত্যাচারিত মনে করেছেন, মজলুম মনে করেছেন, যেটি লাখো কোটি মানুষ মনে করেছেন, তাই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর ভারত আমাদের সাহায্য করেছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, আমাদের লোককে প্রশিক্ষণ দিয়েছে, এবং শেষে যৌথ বাহিনী হিসেবে কাজ করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। ভারত কেন করেছিল সেই কাজ? সেই প্রশ্নটি আসতে হবে। তো ভারত নিজেরাই, আমাদের বলবার দরকার নেই, বাংলাদেশের ভিতরে দুটো পক্ষ আছে এই বিষয়ে। একটি পক্ষ বলছে ভারত আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ, তারা আনকন্ডিশনালি আমাদের সাপোর্ট করেছে, মানবিক কারণে আমাদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে। একটি পক্ষ বাংলাদেশের ভিতরে এই কথা বলছে। আরেকটি পক্ষ বলছেন না, ভারতের উদ্দেশ্য ছিল, ভারতের আলটেরিয়র মোটিভ আমাদের সাহায্য করা ছিল না, ভারতের আলটেরিয়র মোটিভ মানবাধিকারকে ঊর্ধ্বে তুলে ধরা ছিল না, ভারতের আলটেরিয়র মোটিভ ছিল পাকিস্তানকে ভেঙে দেওয়া, পাকিস্তানকে দুর্বল করে দেওয়া। চিরশত্রু পাকিস্তান ভারতের। এই দুটো দেশ কখনোই মিলেমিশে থাকতে পারেনি। আসলে ভারতের সঙ্গে কেউ মিলেমিশে থাকতে পারে না, প্রতিবেশীরা কেউ পারেনি। তাই ভারত চাইছিল পাকিস্তানের ডালাপালা ছিটে দিয়ে পাকিস্তানকে দুর্বল করে ফেলবে, ভেঙে ফেলবে একটি দেশ। আর এই কথাও কেউ কেউ বিরোধিতা করবেন যে না, আপনি কীভাবে এই সিদ্ধান্তে আসলেন, ভারত এটা চেয়েছে, ভারত তো মানবিক কারণে আমাদের সাহায্য করতে পারে। না, ভারত মানবিক কারণে আমাদের সাহায্য করেনি। এই কথা আমার যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হবে না আপনাদের কাছে। এই কথার প্রমাণ ভারতীয়রাই দিচ্ছে। গত 16 মাসে তারা এই প্রমাণ দিয়েছে যে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটির বন্ধু না, তারা বাংলাদেশের বিশেষ বিশেষ লোকের বন্ধু। যেই বিশেষ বিশেষ লোক, যেই বিশেষ বিশেষ দল, টু বি পার্টিকুলার শেখ হাসিনা, আওয়ামী পরিবার, শেখ গোষ্ঠী এবং বাংলাদেশি দুর্বৃত্তরা, যারা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিতে, বাংলাদেশের ভূখণ্ডকে বিকিয়ে দিতে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধুলোয় ভুলণ্ঠিত করতে এক পা পিছু চিন্তা করবে না, এক পা থামিয়ে দেবে না, তারা সামনে অগ্রসর হবে। এবং সেইটাই করেছে। এবং হাসিনা আমাদের স্বার্থ উপেক্ষা করে আমাদের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে সব রকম ব্যবস্থা, সব রকম সুযোগ সুবিধা গত 15-16 বছরে ভারতকে দিয়েছে। সেই কথা হাসিনাই বলেছে, আমি এত কিছু ভারতকে দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের সঙ্গে সব যে চুক্তিগুলো সাইন হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল, আমরা কি এখনও সেই চুক্তিগুলো সম্পর্কে জানি? হাসিনা কী কী দিয়েছিল? কিছু বিষয় সামনে এসেছে, বাকি বিষয়গুলোকে এসেছে এখনো সামনে আসে। আর সে কথা ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব, ভারতের প্রধানমন্ত্রী প্রমাণ করছে। ইদানিং ভারত থেকে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব বার্তা দেওয়া হচ্ছে, সেই বার্তায় বাংলাদেশের নামটি পর্যন্ত নেওয়া হয়নি। মোদি তার টুইটে সর্বশেষ আমাদের 55তম বিজয় দিবস উপলক্ষে যেই বার্তা দিয়েছে, সেই বার্তায় মোদি আখ্যা দিয়েছে এটি ভারতের বিজয়, ভারতের স্বাধীনতা, পাকিস্তানের কাছ থেকে তারা লাভ করেছে। বাংলাদেশের নামটি পর্যন্ত মোদি এই টুইটে নেয়নি। তো শুধু এইবার না, আগের বারও মোদি তাই করেছেন। এবং ভারতের অন্যান্য নেতৃবৃন্দ, উচ্চ পর্যায়ের লোকেরা, মন্ত্রী, এমপি, তারা সবাই এই কথা বলছেন যে তারা এই স্বাধীনতা, আমাদের যে যুদ্ধ ছিল বাংলাদেশ পাকিস্তান, ভারত আমাদের সাহায্য করেছিল তখন, অন্তত আপাত দৃষ্টিতে যদি বলি সাহায্য করেছিল। সেই সাহায্যকারীরা বলছে সেই যুদ্ধ ছিল ভারত এবং পাকিস্তানের, সেই যুদ্ধে তারা বিজয়ী, পাকিস্তানিরা হারু পার্টি। তো তারাই পরিষ্কার করে দিয়েছে তারা কোনো ভালো উদ্দেশ্যে, কোনো সৎ উদ্দেশ্যে আমাদের সহযোগিতা করেনি, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়নি, আমাদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয়নি,
এবং যৌথ বাহিনী গঠন করেনি। তাদের উদ্দেশ্য একটি ছিল, পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তানকে ভেঙে দেওয়া, আর কোনো উদ্দেশ্য ছিল না। এবং ফুল স্টপ, এরপরে আর কোনো কথা থাকে না, কারণ তারাই প্রমাণ করছে। এর চাইতে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী টুইট করবে, সেই টুইটে বাংলাদেশের বিজয় দিবসে 16ই ডিসেম্বর বলবে, আমরা হ্যাপি, আমাদের যোদ্ধারা অনেক সাহায্য করেছে, অনেক যুদ্ধ করেছে, অনেক বীরত্বের পরিচয় দিয়েছে। বাংলাদেশের কোনো নাম পর্যন্ত সেখানে নেই। আর কোনো কিছুর দরকার হবে না, কোনো দলিলের দরকার হবে না একথা বুঝতে, যে বাংলাদেশের সহযোগিতা, ভারতের সহযোগিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লোক দেখানো এবং উদ্দেশ্য প্রণোদিত, আর কিছুই না। ফুল স্টপ, এরপরে কোনো কথা থাকতে পারে না। যিনি এরপরে তর্ক করবেন তিনি নির্বোধ, আমি বলব, এবং তিনি পাগল। এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না, প্রিয় দর্শক। তো এই ছিল ভারতের ভূমিকা। আচ্ছা, ভারতের এই ভূমিকা হলেও কি আমাদের বিজয় দিবসের কোনো গুরুত্ব থাকে না? থাকে। কারণ এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে। সংখ্যা কত? এই পর্যন্ত আমি আমার লাইফ টাইমের সব বই পুস্তক পত্রিকায় আমি যতভাবে পড়াশোনা করেছি, জেনেছি, আপনারা অনেকেই আমার বয়সে আছেন, আমরা জেনেছি 30 লক্ষ লোক শহীদ হয়েছে। ইদানিং সেই সংখ্যা কমতে কমতে কেউ কেউ 2000, 5000, 10,000 নিয়ে আসছে। তো তাদের কি উদ্দেশ্য জানি না, কিন্তু 2000, 5000 লোক কিন্তু মরেনি 71-এ, যদিও 71-এ আমি কোরের শিশু। আমার জন্ম হয়েছিল 69-এর 15ই অক্টোবর, তাই আমার সেই স্মৃতি নেই। কিন্তু না থাকলেও আমি বুঝতে পারি, এত বড় একটি মুক্তিযুদ্ধে 2000 আর 5000 লোক মারা যাননি। 30 লক্ষ যদি নাও হয়, সেই সংখ্যা কম ছিল না। তো যারা এই বিতর্ক করছেন, কেন করছেন, তাদের কি উদ্দেশ্য জানি না। তাদের উদ্দেশ্য হয়তো উত্তরকালে, ভবিষ্যতে আমরা জানতে পারবো তারা আসলে কি চাইছে। তো সংখ্যা কত সেটি বড় কথা না, মানবতা বিরোধী অপরাধ করেছিল পাকিস্তানিরা, সেটি বড় কথা। এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। যারা করছেন সেটি সত্যের অপলাপ, উদ্দেশ্য প্রণোদিত, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে বাংলাদেশের এই যে লাখো কোটি মানুষ শহীদ হলেন, নির্যাতিত হলেন, অত্যাচারিত হলেন, এবং আমরা বছরের পর বছর জুলুমের শিকার হলাম, বৈষম্যের শিকার হলাম, তাহলে এই যে আমাদের মানুষেরা যান, প্রাণ, ধন সব কিছু দিয়ে মুক্তিযুদ্ধ করলেন, তাদের স্বীকৃতি কে দেবে? তারা কি অকারণেই সেটি করেছিলেন? তাদের পক্ষে থেকে তো এটি ছিল একটি জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাহলে মুক্তিযুদ্ধের কি দাম নেই? অনেক দাম আছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে দামি ইভেন্ট বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো মুক্তিযুদ্ধ, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের চেতনা একটি মহান চেতনা। যদিও এই 3টি শব্দকে আওয়ামী বাকশালীরা গত 15-16 বছর গাড়ির সমতুল্য করে তুলেছিল, কারণ আওয়ামীরা মুক্তিযুদ্ধকে মনোপলাইজ করেছিল, মুক্তিযোদ্ধাদের ধাপ্পা দিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। কিন্তু এই শব্দগুলো তো তাই বলে নিষিদ্ধ হয়ে যাবে না, এই শব্দগুলো গালি হয়ে যাবে না। গালির সমতুল্য তারা করে ফেলেছে। তার মানে এই না যে শব্দগুলো গালি, তার মানে এই না যে এগুলো কোনো গুরুত্ব রাখে না। এগুলো অত্যন্ত উচ্চ গুরুত্ব রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাইলি সিগনিফিকেন্ট। বাংলাদেশে এর চেয়ে বড় কোনো ঘটনা ঘটেনি। আর 24শে জুলাই আগস্টকে আমরা বলবো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এটি শুনলে অনেকের গায়ে আবার চুলকানি হয়। তারা মনে করেন মুক্তিযুদ্ধকে ছোট করা হচ্ছে যদি 24কে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়। অ্যাবসলিউটলি নট। কারণ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে, সেটি আমি বলেছিলাম একটু আগে, যে বাই ডেফিনিশন আমরা স্বাধীন হয়েছিলাম। আমরা কি আসলেই স্বাধীন হয়েছিলাম, প্রিয় দর্শক? বাংলাদেশের মানুষ কি জুলুম, শোষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, ঘোর, দুর্নীতি, অনিয়ম এগুলো থেকে মুক্তি পেয়েছিল কখনো? কখনো পাইনি। তাহলে বদল কি হয়েছিল? বদল হয়েছিল পতাকা। 4 তারা খচিত পতাকা আর নেই, লাল সবুজের পতাকা হয়েছে। উর্দু ভাষী লোকেরা, পাঞ্জাবি ভাষী লোকেরা আমাদের আর শাসন করছে না, শাসন করেনি, শাসন করেছে বাংলা ভাষীরা। বাট আমরা তো শোষিত হয়েছি, তারা তো শোষক হয়ে উঠেছিলেন। পার্থক্য হয়েছে আমাদের শাসকরা অন্য ভাষায়, নিজের ভাষায় কথা বলতেন, আর পাকিস্তানিরা তাদের নিজের ভাষায় কথা বলতেন। আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে পতাকার রং বদলাবে এবং নিজের মাতৃভাষার লোকেরা আমাদের শাসন করবে, একই ভাষায় যারা কথা বলবে, একই আলো বাতাসে যারা বড় হয়েছে আমাদের সঙ্গে, তারা আমাদের শাসন করবে? আমরা কি শুধু শাসকের বদল চেয়েছিলাম? আমরা কি শুধু ভাষার বদল চেয়েছিলাম? নাকি আমরা কি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম? কোনটা চেয়েছিলাম আমরা? তাহলে সেই অর্থে আমরা স্বাধীন কখনোই ছিলাম না। হ্যাঁ, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম বাই ডেফিনিশন অ্যাটলিস্ট, কিন্তু দেশ কখনোই প্রকৃত স্বাধীন হয়ে ওঠেনি, কারণ স্বাধীনতার সুফল আমরা পাইনি। তাই আবার দরকার হয়েছে বহুদিন পরে আওয়ামী বাকশালীদের খেদিয়ে, পিশাচ হাসিনাকে বিদায় করে তাড়িয়ে খেদিয়ে আবার দেশ স্বাধীন হয়েছিল দ্বিতীয়বারের মতো জুলাই 2024-এ।
এইটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এবং আমি প্রথমবারের মতো ফিল করেছিলাম 5 আগস্ট আমি তখন নরসিংদী শহরে থাকতাম। 5 আগস্ট আমি যখন লাখো লাখো মানুষের সঙ্গে, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলাম, সেদিন আমার মনে হয়েছিল এর চাইতে বড় জনসমাবেশ আর কি হতে পারে, এর চাইতে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস আর কোথায় পেতে পারি আমি। সেদিন আমি ফিল করেছিলাম, সেদিন আমি বুঝতে পারছিলাম, সেদিন আমি ভিজুয়ালাইজ করছিলাম যে আমাদের 1971 কেমন ছিল, আমাদের মুক্তিযুদ্ধ কেমন ছিল, আমাদের 16ই ডিসেম্বরের বিজয় কেমন ছিল, মানুষ কি উচ্ছ্বাস সেদিন প্রকাশ করেছিল। সেদিন আমি রিয়েলাইজ করেছিলাম। আমার 12+ ছেলেকে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছিলাম বিজয় উদযাপন করবার জন্য নরসিংদী শহরে। আমি একটি বিশাল জনসমাবেশের চাপের মুখে পড়ে গিয়েছিলাম। হাজার হাজার মানুষ ধাবিত হয়ে আসছিলেন এবং এক পর্যায়ে আমি মানুষের পায়ের নিচে পড়ে যাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে। কোনো রকমে আমি আত্মরক্ষা করেছি। তো সেই জন্যই বলছিলাম যে আমি যে কথাগুলো বলবো অনেকেই কষ্ট পাবেন, অনেকে আনন্দ পাবেন, অনেকে নতুনভাবে চিন্তা করবেন, কারো কারো জন্য নতুন চিন্তার খোরাক যোগাবে। সো বাকি সব কিছুর প্রশ্ন উত্তর আমি আপনাদের উপর ছেড়ে দিলাম এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই আলোচনা আপনার কেমন লেগেছে। যদি আপত্তিকর মনে হয় কোনো জায়গায় কেন আপত্তিকর মনে হয়েছে, বিশ্লেষণে ভুল থাকলে কোথায় ভুল, পাইকারি মন্তব্য করবেন না, দয়া করে সুনির্দিষ্টভাবে মন্তব্য করবেন ব্যাখ্যা দিয়ে কেন আপনি এমনটি মনে করছেন যা আপনি মনে করছেন। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।